নমস্কার, জয় হিন্দ। আজকে তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে আমাদের এই কদিন আগেই রিসেন্টলি ভারতীয় একটা অস্ত্রের উপরে ভীষণভাবে আলোচনা হচ্ছে, কি না, S-400। তো কথা হচ্ছে S-400 নামটা এসেছে সুদর্শন চক্র। তো সুদর্শন চক্র আমরা প্রত্যেকেই জানি শ্রীকৃষ্ণের হাতে ছিল। তো শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ব্যবহার করেছিল কখন না, শিশুপালকে বধ করার সময়। তা শিশুপালকে কেন বধ করেছিল না, শিশুপালকে বধ করেছিল শ্রীকৃষ্ণ তার রাজ্য যজ্ঞেতে শিশুপাল অপমান করেছিল। তো সেই অপমানের বদলা নেওয়ার জন্য শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ব্যবহার করেছিল। ঠিক সেরকমই পেহেলগাম অ্যাটাকে যে ভারতীয় নারীদেরকে বদনাম করা হয়েছিল এবং ভারতীয় নারীদের অপমান করা হয়েছিল এবং তাদের স্বামীদের হত্যা করা হয়েছিল, সেই ঘটনায় পরিপ্রেক্ষিতে আমাদের অপারেশন সিঁদুর ভারত বিমান বাহিনী করেছিল। সেই অপারেশন সিঁদুর প্রধান উদ্দেশ্য ছিল কি, যে সমস্ত জঙ্গিরা আমাদের এই পেহেলগাম অ্যাটাকের সঙ্গে জড়িত সেই জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে দেওয়ার জন্য। তো সেইভাবে 9টা জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়া হয়, কিন্তু তাতে পাকিস্তানের খুব গায়ে লাগে এবং পাকিস্তানের গায়ে লাগাতে তো পাকিস্তান তখন আমাদের ভারতে 15টা শহরকে উড়িয়ে দিবার প্ল্যান করেছিল রাত্রিবেলা, ভোর রাতে। আমরা প্রত্যেকে ঘুমাচ্ছি, আমরা কেউ জানিই না, কিন্তু আমাদের বায়ুসেনা অর্থাৎ এয়ারফোর্স এদের ইন্টেলিজেন্স তাদের প্ল্যান ধরে ফেলেছিল এবং সেই প্ল্যান ধরে ফেলার তারপর আমাদের এই সুদর্শন চক্র ব্যবহার করে। তা শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র আমাদের রাশিয়ার সুদর্শন চক্র, যেটা ভারতবর্ষ 2018 সালে রাশিয়া থেকে কিনেছিল। তো এরপরে দেখবো এই সুদর্শন চক্র অর্থাৎ S-400 কিভাবে ব্যবহার করে এবং সেটা কটা ভাগে বিভক্ত। দেখো, তো আমরা একবার দেখে নেব ওরা যে ড্রোন অ্যাটাক করবে বলে যে প্ল্যান করেছিল আমাদের 15টা শহর কোথায় কোথায়। দেখো, আমাদের কিছু জনবহুল শহরকে ওরা অ্যাটাক করবে, ওরা ড্রোন অ্যাটাক করবে, তারা প্ল্যান করেছিল। ওরা ভাবছে যে ভারতবর্ষ কিচ্ছু জানে না এবং কিছু বুঝতেও পারবে না। ওরা কোন শহরগুলো অ্যাটাক করতে চেয়েছিল দেখো, এইদিকে আসছি, উত্তরলাই, ফালোদি, নাল, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, লুধিয়ানা, জলন্ধর, কাপুরথালা, পাঠানকোট, অমৃতসর, জম্মু, শ্রীনগর, অবন্তিপুর, এই রকম 15টা জায়গা তারা রাত্রিবেলায় উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল, কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয়নি। আমাদের ভারতীয় বায়ুসেনার ইন্টেলিজেন্স এমনভাবেই কাজ করেছে যে 25 মিনিটের মধ্যে তাদের সবকিছু উড়িয়ে দিয়েছে এবং তাদের আকাশ থেকে আর তাদের ড্রোন নামতে হয়নি, আকাশেই ফেটে শেষ হয়ে গেছে। ওকে, তো কে এই এত সুন্দর কাজটা করলো? তো যে আমাদেরকে রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমাতে দিয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে S-480। অর্থাৎ এই S-400 এটা কয়েকটা ভাগে বিভক্ত। তো সেই ভাগগুলো, তো এর যে চারটে ভাগগুলো কি কি, একটু নামগুলো আমরা আগে প্রথমে জানবো। সবার প্রথমে এইটা হচ্ছে মেন রাডার, ঠিক আছে। তারপর এটাকে বলা হয় ফায়ার কন্ট্রোল রাডার, ওকে। তারপর এটাকে বলা হয় কমান্ড পোস্ট, আর এইটা হচ্ছে লঞ্চার। অর্থাৎ আমাদের এই S-400 টোটাল 4টে ভাগ। রাডারের টোটাল 600 কিলোমিটার অব্দি রেডিয়াসে ওর রেঞ্জ আছে। সেই 600 কিলোমিটারের মধ্যে যখন কোনো শত্রুপক্ষের ড্রোন বা মিসাইল চলে আসবে, তখন ও কি করবে না, ওর রাডার দিয়ে দেখবে, দেখার পর তখনও কিছু বলবে না, কিন্তু যখনই 400 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ঢুকবে, ঠিক 400 কিলোমিটার যখন রেডিয়াসের মধ্যে ঢুকবে, ঠিক আছে, ওর টোটাল রেঞ্জ 600 কিন্তু কাজ করবে 400 থেকে। অর্থাৎ 400 কিলোমিটারের মধ্যে যখনই কোনো শত্রুপক্ষের ড্রোন বা প্লেন বা যাই কিছু থাকুক যদি আসে, তখনই ও কাজ করা শুরু করবে। কিভাবে ঠিক কাজ করবে? তো যখনই 400 কিলোমিটারের মধ্যে ঢুকে গেল, তখনই কি করবে, এ ফায়ার কন্ট্রোল রাডারকে খবরটা দেবে। তো ফায়ার কন্ট্রোল রাডারকে যখনই খবর দিবে, তখন এই 400 কিলোমিটারের মধ্যে যা কিছু থাকা এবারে এ হ্যান্ডেল করবে। তখন এ আর কিছু করবে না, এ তখন কি করবে, আরো অন্য কেউ আছে কিনা ও খোঁজার চেষ্টা করবে। যতগুলোকে ও পয়েন্ট করে ফায়ার কন্ট্রোল রাডারকে দেবে, সেই ফায়ার কন্ট্রোল রাডার এবারে ও তখন সেগুলোকে হ্যান্ডেল করবে। তখন এ আবার কি করবে, অন্যগুলোকে ঠিক খুঁজবে।
ফায়ার কন্ট্রোল রাডার কি করবে না, ফায়ার কন্ট্রোল রাডার তখন ও এগুলোকে পয়েন্ট করে তখন ও লঞ্চারকে দিবে। লঞ্চারকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই ও কি করবে, ধাড় 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 করে মিসাইল ছুটতে তোমার শুরু করবে। ওকে, তো এইটা হলো লঞ্চারের কাজ। এরপর আরেকটা কাজ আছে কমান্ড পোস্ট। কমান্ড পোস্টের কি কাজ, এই যে এতগুলো যখন মিসাইল ছুড়লো, মিসাইল ছোড়ার পরেও কোথাও কিছু কেউ রয়ে গেল কিনা সেগুলো খুঁজবে কে, এই কমান্ড পোস্ট। এই কমান্ড পোস্টের যে রাডার ও চারিদিকে দেখবে কেউ আছে কিনা। ওকে, যদি কাউকে দেখার তো মানে পাওয়া তো যাবেই না, যদি দেখতেও পায় তখন কি করবে, ও আবার একে জানাবে ফায়ার কন্ট্রোল রাডারকে, আর ফায়ার কন্ট্রোল রাডার তখন কি করবে, লঞ্চারকে দেবে। এবারে পুরো ব্যাপারটা একটা ছবির মধ্যে ভালো করে দেখো, দেখো একটা ছবির মধ্যে দেখো কি, এইটা হচ্ছে কি না মেন রাডার। এই মেন রাডার এর টোটাল 400 কিলোমিটারের মধ্যে যখনই কোনো শত্রুপক্ষের মিসাইল বা প্লেন বা যা কিছু ঢুকে গেল তখন কি করবে, ও সঙ্গে সঙ্গে তোমার ফায়ার কন্ট্রোল রাডারকে জানাবে। এবারে ফায়ার কন্ট্রোল রাডার ও ওর রাডার দিয়ে কি করবে না দেখতে থাকবে, দেখার পরে যখনই পেয়ে যাবে তখন এ কি করবে না লঞ্চারকে জানাবে। এবার লঞ্চার তখন পয়েন্ট করে কি করবে, একটার পর একটা মিসাইল ছুটে শুরু করবে। এই লঞ্চার মিসাইল ছুড়ে একসঙ্গে দুটো করে, যদি কোনোভাবে একটা মিস হয়ে যায় আরেকটা ধাস করে কি মারবে, অর্থাৎ শত্রুপক্ষের কোনো কিছুই মানে এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই। একটা যদি কোনোভাবে মিস হয়েও যায়, হওয়ার তো কথাই নয়, যদিও মিস হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীটা সে গিয়ে ধাস করে মারবে, তার মানে মারবে। এই ছবিটা আরো ভালো করে বুঝতে পারবে। একই জিনিস তবু আরেকবার বলছি, এই যে 1 নম্বর এটাকে বলা হয় সার্ভেলিয়েন্স রাডার। ও টোটাল ওর রেঞ্জটা কত না 600 কিলোমিটার। তো 600 কিলোমিটারের মধ্যে যদি কেউ ঢুকে তখন কিছু করবে না, কিন্তু যখনই 400 কিমির মধ্যে ঢুকবে তখনও কাজ করা শুরু করবে। সেই জন্য নাম হয়েছে S-400, অর্থাৎ 400 কিমি রাডারে অর্থাৎ রেডিয়াসের মধ্যে যখনই ঢুকবে কোনো শত্রুপক্ষ তখনই কাজ করা শুরু করবে। তো তখনই কি করলো রাডারটা, তখন জানাবে ফায়ার কন্ট্রোল রাডার কি। কিন্তু আরেকটা কথা আছে, এই যে কমান্ড পোস্ট, এই কমান্ড পোস্ট দুভাবে কাজ করে। এ জানাচ্ছে একে, এখানে এর ভিতরে কিছু লোক আছে, এর ভিতরে কিছু লোক আছে, তারা দেখছে সব সময়, তাদের স্ক্রিনে সব দেখছে, দেখার পর সঙ্গে সঙ্গে ফায়ার কন্ট্রোল রাডারকে তোমার দিচ্ছে। দেওয়ার পর ফায়ার কন্ট্রোল রাডার তার সমস্ত আগে কি করছে, ও এম করে নিচ্ছে, মানে ফায়ার কন্ট্রোল রাডার থেকে ও আগে এগুলোকে পয়েন্ট করে দিচ্ছে, যে শত্রুপক্ষে যেগুলো আছে সেগুলোকে পয়েন্ট করে দিচ্ছে। পয়েন্ট করার সঙ্গে সঙ্গেই চেখে জানাচ্ছে, এর পয়েন্ট অনুসারে তখন কি হচ্ছে, ও গুলি ছুটছে এবং একসঙ্গে দুটো করে মিসাইল ঠিক ছুটছে। এবং মিসাইল ছোড়ার পর তারপরে যদি কোনোভাবে কোথাও কোনায় রয়ে যায় তখন আবার এর কাজ আছে। এই যে দেখো, এটা হচ্ছে কমান্ড পোস্ট বলা হয়। ওকে, তো এর মধ্যে লোক আছে, তো এরা কি করছে দেখছে সব সময় স্ক্রিনেতে, ঠিক আছে। এরপর যদি আবার কোনো কিছু রয়েও যায় তখন আবার এর রাডারে ধরা পড়বে সেটা। ওকে, কারণ তারা তো যেটা মানে মেন রাডার সে কাজ করছে অনেক উপরেতে, তারপরে ফায়ার কন্ট্রোল রাডার তাকে যেগুলো শুধুমাত্র দিয়েছে তার উপর সব কাজ করছে। ওকে, আর লঞ্চার কি করছে, সে মিসাইল তোমার ছুটছে ফায়ার কন্ট্রোল রাডারের উচ্চ অনুমতি নিয়ে। ওকে, এরপরে যদি কোনো রয়েও যায় তখন এই কমান্ড পোস্ট এই রাডারে আবার ধরা পড়বে। সেই রাডারে ধরা পড়ার সময় ও তখন সঙ্গে সঙ্গে আবার লঞ্চারকে বলবে, লঞ্চার সঙ্গে সঙ্গে আবার ফায়ার করতে শুরু করবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমরা জেনে নিই, যে এই যে লঞ্চার, এই লঞ্চার যে মিসাইল ছুটছে, তো এই মিসাইলের গতি কত, বা যে কোনো জাহাজের গতি হচ্ছে সেকেন্ডে 2 থেকে 3 ম্যাক্সিমাম, কিন্তু এর সেকেন্ডে 4.8 কিমি, অর্থাৎ আমরা যদি অ্যাভারেজ ধরি 5 কিলোমিটার, অর্থাৎ 1 সেকেন্ডে 5 কিলোমিটার ও ছুটবে। তার মানে কতটা স্পিড বুঝতে পারছো। শত্রুপক্ষ যদি মানে ঘুরে যাওয়ার চেষ্টাও করে তাও সম্ভব নয়, সে ঘুরে যাবে 2.5 কিমি স্পিডেতে পার সেকেন্ডে, কিন্তু এ 5 কিমি পার সেকেন্ডে গিয়ে তাকে মেরে ফেলবে। ঠিক আছে, তো এত স্পিড কোনো এয়ার ডিফেন্সে নেই, ঠিক আছে, আর এবং কোনো কিছু জাহাজেও নেই।
তো এর তাহলে স্পিড কত না 4.8 কিমি পার সেকেন্ডের স্পিড। আচ্ছা এবারে দেখো, এবারে কি এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লঞ্চ ভেহিকলস বলে, মানে লঞ্চারটাকে নিয়ে যায়। তো এই প্রত্যেকটা লঞ্চারে দেখো এরকম 4টে করে মিসাইল আছে, টোটাল 4টে মিসাইল। এইগুলো কিন্তু মিসাইল নয়, এইগুলো হচ্ছে ঢাকনা, মিসাইলের কভার। অর্থাৎ মিসাইল যখন গাড়িতে যাচ্ছে, আচ্ছা এই গাড়িগুলো তুমি যেখানে খুশি নিয়ে যাও, পাহাড়ে নিয়ে যাও, বরফে নিয়ে যাও, সব জায়গায় চলে যাবে, ঠিক আছে? ও কোনো জায়গায় বাধা নেই। অর্থাৎ যখন আমরা মানে পাহাড়ে উঁচু নিচু জায়গায় যাই তখন গাড়ি হেলে, তো ওই যে গাড়ি হেলছে যাতে ওর ভিতরে যে মিসাইল আছে সেগুলো যাতে কোনো নড়াচড়া না হয়, বা কোনো বৃষ্টিপাত, আমাদের মানে বিভিন্ন জায়গায় আবহাওয়া বিভিন্ন, কোথাও বৃষ্টিপাত হয় ঝমঝম করে, কোথাও বিশাল ঠান্ডা, আবার কোথাও প্রচন্ড গরম। তো সমস্ত কিছুকে থেকে ওই মিসাইলগুলোকে প্রোটেক্ট করার জন্য ঢাকনা ইউজ করা হয়, যেগুলোকে আমরা কভার বা টিউব বলি, এগুলোকে টিউব বলা হয়, টিউব, ঠিক আছে? তো এই টিউবের ভেতরে কেমন করে মিসাইলটা থাকে একবার দেখো। দেখো এই যে টিউব, এগুলো হচ্ছে টিউব, ওকে? এর মধ্যে মিসাইলটা তোমার ঢোকানো হয়, এইটা হচ্ছে আসল মিসাইল। আসল কাজ হচ্ছে এ গিয়ে ফাটবে, ঠিক আছে? আর যখন ফাটবে তখন পাকিস্তান বুঝবে কি ফাটলো। অর্থাৎ এইটি এই কভার অর্থাৎ টিউবের মধ্যে ঢোকানো হয় এবং টিউবে এইভাবে সেটিং করে তোমার রাখা হয় যাতে কোনোভাবে এর ক্ষয়ক্ষতি না হয়, কোনোভাবে কোনো আঘাত না লাগে। অর্থাৎ তাহলে এটাকে বলা হচ্ছে টিউব, ওকে? এইভাবে মিসাইলটা এর মধ্যে তোমার থাকে। দেখো কি সুবিধা আছে না, অন্যান্য যে সমস্ত লঞ্চার যেগুলো, সেগুলো কি হয় না এইভাবে থাকে, ওকে? তো এইভাবে যখন থাকে তখন কি হয়, যেদিকে মুখ করে থাকে ও ওই দিকেই কি হয় না ছুটতে থাকে। তো এখন শত্রুপক্ষ এইদিকে এলে ও করতে পারে, কিন্তু এই দিকে এলে তাহলে কি করতে হবে, আবার এই দিকে একটা লাগাতে হবে, তখন ওই দিকে তোমার ছুটবে। কিন্তু এর সুবিধা কি, এই যে সোজা আছে তো এ যে কোনো দিকেই মিসাইল ছুটতে পারে। যদি এইদিকে শত্রুপক্ষ আসে এদিকে তোমার ছুটবে, এইদিকে হলে এদিকে ছুটবে, এদিকে হলে এদিকে ছুটবে, যেদিকে খুশিও ছুটতে পারবে। এটা একটা আরো ভীষণ সুবিধা। আচ্ছা এবারে এখন কথা হচ্ছে, আমরা যেমন বন্দুক কিনি, বন্দুকের গুলি কিনি, তো একটা বন্দুক কিনলে তার অনেকগুলো হচ্ছে গুলি কিনি, বন্দুক একটাই, ঠিক আছে? এবারে এই যে S-400 এ কিভাবে সাজানো থাকে দেখো, খুব ভালো করে বুঝবে কিভাবে সাজানো থাকে। অর্থাৎ একটা যে যে জায়গায় রাখা হয়, যে যে জায়গাগুলো রাখা হয়, ধরো সাপোজ ঠিক বলছি না, আমাদের কাশ্মীরের পিওকে বর্ডার অর্থাৎ LOC, সেখানে একটা রাখা হলো, অর্থাৎ সেখানে 400 কিমি ওটা ও কভার করবে। তো ওই যে জায়গাটা রাখা হচ্ছে যতটা কভার করছে ওই জায়গাটাকে আমরা একটা রেজিমেন্ট বলি, ঠিক আছে? স্কোয়াড্রানও বলা হয় বা রেজিমেন্ট। তো ওই রেজিমেন্টে কটা যন্ত্র এরকম কটা মিসাইল থাকে বা কটা গাড়ি থাকে দেখো। তো একটা রেজিমেন্টে সমান টু ব্যাটারিজ হয়। ব্যাটারিজ কি না, ওয়ান ব্যাটারিজ হচ্ছে ইকুয়ালস টু এরকম টোটাল 6টা লঞ্চার। ওয়ান ব্যাটারিজ ইকুয়ালস টু টোটাল 6টা লঞ্চার, ঠিক আছে? তাহলে একটা রেজিমেন্টে যদি দুটো ব্যাটারিজ থাকে তাহলে কি না 12টা লঞ্চার হচ্ছে, ওকে? আর এর জন্য কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটি কোনো কিছুর প্রয়োজন নেই, সব ওই গাড়ির মধ্যে আছে, ওকে? যেখানেই যাক সেখানেই ও কাজ করতে পারবে, তার জন্য কোনো আলাদা করে ইলেকট্রিসিটি টানার কোনো প্রয়োজন নেই, ওর মধ্যেই সব জেনারেটর ফেনারেটর সব আছে, ঠিক আছে? তো তাহলে 2 ব্যাটারিসে টোটাল 12টা লঞ্চার থাকছে, ওকে? এবারে দেখো লঞ্চার কিন্তু অনেকগুলো হিসাব আছে, কিন্তু তোমার ফায়ার কন্ট্রোল রাডার, মেন রাডার, কমান্ড পোস্ট ওগুলো সব একটা করে, একটা রেজিমেন্টে সব একটা করে, কারণ ওদের কাজ শুধু খবর করা, কিন্তু গুলি ছোড়া কাজ হচ্ছে লঞ্চারের। এবার লঞ্চার কটা থাকছে, লঞ্চার একটা রেজিমেন্টে টোটাল 12টা লঞ্চার থাকে, আর এই 12টা লঞ্চার অর্থাৎ টোটাল 6টা লঞ্চারকে এক একটা ব্যাটারিজ বলা হয়, এক একটা ব্যাটারি। তাহলে এবারে কি হচ্ছে, একটা লঞ্চারে 4টে করে মিসাইল থাকে, একটা লঞ্চারে 4টে করে মিসাইল, তাহলে 4টে করে যদি মিসাইল থাকে তাহলে একটা রেজিমেন্টে টোটাল 12 লঞ্চার্স আছে, তাহলে 12 লঞ্চার্স মানে টোটাল 48টা মিসাইল, ওকে? 12টা লঞ্চার্স মানে টোটাল 48টা মিসাইল আছে। তো তাহলে কি হলো, হিসাবটা একটু ভালো করে আমরা দেখে নাও। ওয়ান রেজিমেন্ট ইকুয়ালস টু 2 ব্যাটারিজ, ওয়ান ব্যাটারিজ ইকুয়ালস 6 লঞ্চার্স, আর 2 ব্যাটারিজ ইকুয়ালস টু 12 লঞ্চার্স। এবারে কি হচ্ছে না, তাহলে একটা রেজিমেন্টে টোটাল 48টা মিসাইল থাকছে,
এখন কথা হচ্ছে 48টা মিসাইল ওটা ভাগ করে ঠিক করা হয়েছে, কিন্তু এর পরেও যদি প্রয়োজন হয়, মিসাইল যদি শেষ হয়ে যায়, তখন কি করা হয় না, আলাদা করে এরকম টিউব আলাদা করে অন্য জায়গায় রাখা থাকে, ঠিক আছে। সেইগুলো তখন কি করা হয় না, জেসিবি মেশিন ওদেরই আছে, হ্যাঁ, ওই জেসিবি মেশিন করে এইটাকে তুলে সরিয়ে আরেকটা তুলে দেওয়া হয়, ওখানে লাগিয়ে দেওয়া হয়। ওকে, তো সেই জন্য ভারতবর্ষ আমাদের মানে যদি মিসাইল শেষ হয়ে যায়, তো মিসাইল শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার রাশিয়া যাবে? নিশ্চয়ই না। তো ওই জন্য কি করেছে না, মিসাইল বেশি করে হচ্ছে কেনা আছে। আমরা যেমন একটা বন্দুক কিনলে অনেকগুলো গুলি কিনি, ঠিক সেরকম মিসাইল বেশি করে কেনা আছে। টোটাল 6000টা মিসাইল এক্সট্রা তোমার কেনা আছে। এবার দেখো, এরকম লঞ্চার্স অর্থাৎ আমাদের ভারতবর্ষে মানে S-400 কোথায় কোথায় বসানো আছে। আমাদের এখন টোটাল 3টে রেজিমেন্ট করা আছে। 3টে রেজিমেন্ট কি, একটা হচ্ছে ইসলামাবাদে কে করার জন্য পিওকেতে আছে, আরেকটা দিল্লিতে আছে, আরেকটা হচ্ছে গুজরাট রাজস্থান এখানে করা আছে, ঠিক আছে। এখন 3টে রেজিমেন্ট করা আছে, ক্লিয়ার। এরপরে তারপরে যেটা প্ল্যান আছে, একটা সিকিমের দিকে এই জায়গাটা ঠিক বসবে, আর একটা LAC অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এই জায়গায় বসবে। তাহলে মোটামুটি গোটা ভারতবর্ষের শত্রুদের জায়গাগুলো থেকে পুরো কাভার হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের ভারতবর্ষ টোটাল 5টা অর্ডার করেছে, 5টা চুক্তি হয়েছে রাশিয়ার সাথে। তো সেখানে এখন যতটুকু খবর পাওয়া গেছে 3টে এসেছে। আচ্ছা, এবারে দেখো, এখন পাকিস্তান তো হয়তো জানতোই না আমাদের কাছে আর কি আছে। তখন পাকিস্তানের কাছে কি এয়ার ডিফেন্স সিস্টেম আছে আর আমাদের কাছে কি এয়ার ডিফেন্স সিস্টেম আছে একবার দেখে নিই। কি আছে না, পাকিস্তানের কাছে আছে HQ-9, যেটা চায়না থেকে হচ্ছে কিনেছিল, আর আমাদের কাছে আছে S-400। তো এইগুলো বড় সড়ো ধামাকার জন্য, বড় সড়টি ধামাকা। কিন্তু যদি ছোটখাটো কোনো জায়গায় 50 কিমি, 100 কিমি, 150 কিমি, তো তার জন্য আলাদা আছে। এগুলো সবসময় চলার নয়, এগুলো বড় সড় ধামাকার জন্য। তার জন্য কিন্তু পাকিস্তানকে জানতে হবে আমাদের আকাশ আছে। ওকে, আকাশ যেগুলো ছোটখাটো জায়গা, তো এদের আছে তাহলে HQ-9, আমাদের আছে S-400। S-400 জন্ম বৃত্তান্ত, যেটা রাশিয়ায় তৈরি হয়েছে, S-400 জন্ম বৃত্তান্ত কি অর্থাৎ তার ফ্যামিলি কি। প্রথমে রাশিয়াদের যেটা তৈরি হয়েছিল S-300। তো S-300 এইগুলো সব ভার্সন। তো দেখো, আমরা যেমন কম্পিউটার কিনি, তো কম্পিউটারে প্রথমে আমরা XP ইউজ করতাম, তারপর উইন্ডোজ, এবার উইন্ডোজ কি না উইন্ডোজ 7, তারপর হচ্ছে উইন্ডোজ 10, তারপর এখন হচ্ছে উইন্ডোজ 11 ব্যবহার করি, আমরা জানি এগুলো সবাই। ঠিক সেরকম S-400 প্রথম রাশিয়া বানিয়েছিল S-300। তো S-300 সেটা 3টে ভাগে বিভক্ত ছিল, S-300V, S-300P আর S-300F। ওকে, তো সেগুলোকে দিনের দিন ইমপ্রুভ করে করে এতগুলো ভার্সনে হয়ে তারপর এসছে S-400। ওকে, তো এক প্রকার S-300P থেকেই এটা আস্তে আস্তে চেঞ্জ হতে ইমপ্রুভ করতে করতে S-400 এসেছে। আচ্ছা, এবারে দেখবো আমরা যে রাশিয়া তাদের নিজেদের জন্য আরো আপডেট ভার্সন আনছে। তো আমরা মোটামুটি আপডেট ভার্সনটাই পেয়েছি। তো রাশিয়া তাদের নিজেদের জন্য আরো আপডেট ভার্সন আনছে, যেটা হচ্ছে S-500, মানে 500 কিলোমিটার রেডিয়াস অর্থাৎ রেঞ্জের মধ্যে কোনো শত্রুপক্ষ থাকলে তাকে মেরে ফেলবে, ঠিক আছে, অর্থাৎ S-500। তো এটা মোটামুটি আসতে এখনো 2030 সাল অব্দি সময় লাগবে, অর্থাৎ 2030 সালে হয়তো পাবে। তো আমরা একবার দেখে নেব যে কোন কোন দেশের কাছে এই S-400 আছে। ওকে, তো আমরা তো জানি আমাদের কাছে তো আছেই, কাজ স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ইন্ডিয়া ছাড়াও আর রাশিয়া যে বানিয়েছে তার কাছেও আছে। তো এছাড়াও আছে চায়না, ওকে, তুর্কি, এইগুলোতে আছে। আর বেলারুসেতে মানে সম্ভাবনা আছে। ওকে, তো তাহলে চায়না, তুর্কি, ইন্ডিয়া, রাশিয়া আর পসিবিলিটি বেলারুস। ওকে, তো এবারে এখন কথা হচ্ছে এই 400 সবার কাছে নেই, কারণ চায়না কিন্তু 400 পায়নি। ওকে, চায়না 400 এর জন্য রাশিয়াকে বলেছে, কিন্তু রাশিয়া চায়নাকে S-300 দিয়েছে। কেন দিয়েছে না, দেওয়ার কারণ হচ্ছে যে MTCR বলে একটা অর্গানাইজেশন আছে,
তো যার সদস্য চায়না নয়, ঠিক আছে, এমটিসিআর নিয়ে বলছি এক্ষুনি, তো এর সদস্য চায়না নয়, তো যেহেতু সদস্য নয় তো সেই জন্যই কি না চায়নাকে 400 দেওয়া হয়নি। ওকে, যারা এমটিসিআর এর একমাত্র সদস্য তারাই 400 পাবে। তো এমটিসিআর কি না, এমটিসিআর হচ্ছে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম, অর্থাৎ বর্তমানে টোটাল 35টা দেশ আছে। তো এই এমটিসিআর শুরু হয়েছিল 1987-তে, টোটাল 7টা দেশ নিয়ে। যে 7টা দেশ যাদেরকে আমরা G7 বলি, কারা কারা আছে না, তাদের মধ্যে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ইউএসএ, ইউকে, এরা হচ্ছে G7 এর সদস্য। তো এরা নিজেদের মধ্যে মানে মিসাইল বানানোর জন্য একটা সংস্থা গঠন করেছিল যার নাম এমটিসিআর। ওকে, আর আরেকটা তথ্য, যেখানে এখন বর্তমানে টোটাল 35 কান্ট্রিজ আছে। তো রাশিয়া যখন এখানে যোগদান করে, তো রাশিয়া যোগদান করার পর 2015 সালে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অ্যাপ্লাই করেছিলেন যে এমটিসিআর এ যুক্ত হওয়ার জন্য, এবং তারপরে তাকে রাশিয়া, ইউকে প্রত্যেকেই অ্যাকসেপ্ট করেছে। করার পর আমাদের ভারতবর্ষ যোগ হয়েছে কবে না 2016 সালে 27শে জুন ভারত এমটিসিআর এর সদস্য হয়েছে। তো সেটাও কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর দৌলতে। তো সেই প্রধানমন্ত্রী সদস্য হওয়ার পর, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদস্য হওয়ার পর, তারপর কিন্তু আমরা রাশিয়া থেকে পেয়েছি S-400। ওকে, সদস্য না হলে কিন্তু আমরাও হয়তো S-300 পেতাম, যেমন চায়না পেয়েছে। চায়নার কাছে S-400 নেই, তারা তো পাকিস্তানকে হয়তো এক্ষুনি দিয়ে দিত। ওকে, কিন্তু নেই, তাই চায়না চুপ করে আছে, পাকিস্তানকে কোনোভাবেই কিছু সাপোর্ট করছে না। ওকে, কারণ জানে ভারতের কাছে কি আছে, তো পাকিস্তান ওই জন্য কিছু করতে পারছে না। ওকে, এবারে দেখবো, চলো ভারতবর্ষ কবে রাশিয়ার কাছে এই S-400 এর জন্য আবেদন করেছিল। তো ব্রিক্স সম্মেলন 2016। ব্রিক্স সম্মেলন কি না, ব্রিক্স সম্মেলন হচ্ছে ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই 5টা কান্ট্রি নিয়ে ব্রিক্স সামিট হয়। ওকে, তো এই 5টা কান্ট্রির মধ্যে 2016 সালে যখন ব্রিক্স সামিট হয়েছিল, সেই ব্রিক্স সামিটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি রাশিয়ার কাছে কথাটা তুলেছিলেন, অর্থাৎ ব্রিক্স সামিটেই হচ্ছে কথাটা তোলে। এবং তারপর 2018 সালে তো আমাদের ভারতবর্ষে, আমাদের পার্লামেন্টে বিভিন্ন আলোচনার পর, ওই সময় আমাদের ভারতের ডিফেন্স মিনিস্টার ছিলেন নির্মলা সীতারামন। ওকে, তো এই নির্মলা সীতারামনের উদ্যোগে 2018 সালে কি না রাশিয়ার কাছে অর্ডার করা হয়েছে। ওকে, 2018 সালে 5ই অক্টোবর অর্ডার করেছে। ওকে, তো এবং টোটাল 40,000 কোটি টাকা চুক্তি হয়েছে, 40,000 কোটি টাকা S-400 এর জন্য। আচ্ছা, এবারে অর্ডার করার পর কবে এসেছে দেখো। তো এত বড় মিসাইল, এত বড় এয়ার ডিফেন্স সিস্টেম, তো এমন তো নয় যে আজকে ফ্লিপকার্টে একটা কিছু অর্ডার করে দিলাম কালকে ঠিক চলে গেলো, তা তো নয়। তো এত বড় এয়ার ডিফেন্স সিস্টেম বানাতে সময় লাগবে। ওকে, তো রাশিয়ার সাথে কথা হয়েছে, চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে 2018 সালে। তো প্রথম রেজিমেন্ট আসে 2021 সালে, যেটা পিওকেতে বসানো আছে। দেখো 2021 সালে প্রথম ফার্স্ট কোয়াড্রান্ট ডিসেম্বরে সেটা বসানো হয় কোথায় না, লাইন অফ কন্ট্রোল। ওকে, যেখানে পাঠানকোট রিজিয়নে, সেটা পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরকে সেভ করার জন্য। এরপর 2022 সালে ট্রেনিং এর জন্য, দেখো যে কোনো নতুন অস্ত্র আসলেই তার জন্য আমাদের সেনাবাহিনীকে ট্রেনিং দিতে হয়। তো ট্রেনিং এর জন্য আর যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য দুটো কিন্তু এক হয় না, কারণ ট্রেনিং এর জন্য ভাঙাচোরা বিভিন্ন কিছু হবে, তো সেই জন্য ট্রেনিং এর জন্য আলাদা একটা স্কোয়াড থাকে। ওকে, সেই জন্য 2022 সালে ট্রেনিং এর জন্য একটা স্কোয়াড বসানো হয়েছে, এবং সাইমultaneously 2022 সালে জুলাই মাসে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC সিকিম সেক্টরে বসানো হয়। ওকে, এবং তারপরে আর থার্ড স্কোয়াড্রানটা এসেছিল 2023 সালে, এবং সেটা বসেছে রাজস্থান আর গুজরাটের কাছে। ওকে, রাজস্থান গুজরাটটাকে সেভ করার জন্য। এখন উইকিপিডিয়া অনুসারে যেটা পাওয়া গেছে, আমাদের পাকিস্তানের দিকে 2টো এম করে আছে, আর চায়নার দিকে সিকিম বর্ডারের কাছে ওখানে একটা এম করা আছে। ওকে, তো এখন রিসেন্টলি যেটা খবর পাওয়া গেছে সেটা হচ্ছে দিল্লির কাছে আরেকটা বসে গেছে।
তো আরেকটা অর্থাৎ 5 নম্বর যেটা আমি আগেই বললাম যে টোটাল 5টা অর্ডার করা হয়েছে। রাশিয়ার সঙ্গে কথা হয়েছে বা কবে আসবে সেটা যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে 2025 সালের শেষের দিকে, আর নয়তো 2026 সালে। তো আরো একটা আসতে বাকি আছে। তো আরেকটা আসার পর তো সেখানে টোটাল পাকিস্তান ওইদিকে ঠিক কভার হবে, এদিকে চায়না কভার হবে, আর চায়নার সঙ্গে যে সিকিম বর্ডারের কথা বললাম ওখানে মোটামুটি বাংলাদেশটাও কভার হয়ে যাবে।